যাত্রা শুরু হয়েছিল ৩৫০ কোটি বছর আগে। আমি চার্লস ডারউইন। আসলে প্রাগৈতিহাসিক যুগের এক ঘটনাবহুল সফরের সাক্ষী হই আমরা। চলুন আদিম যুগে পৌঁছে যান, পরিচিত হইপ্রিকাম্ব্রিয়ান আর অর্ধবিচীন যুগের প্রাণীয় চিত্রের জন্য। আজ থেকে ৪৬০ কোটি বছর আগেই সৌরজগতের জন্ম এবং ধারাবাহিক বিকাশের শুরু বলে মনে করা হয়। প্রকাণ্ড এক ধুলোর ঘূর্ণি থেকে জন্মানোর পর পৃথিবী ক্রমে শীতল হতে থাকে। পৃথিবীতে প্রাণের উদ্ভবের মূল কৃতিত্ব বায়ুমণ্ডলের। প্রায় ৩৫০ কোটি বছর আগে এককোষী জীবেদের আবির্ভাব। তখনও ধরিত্রী উষ্ণ ছিল, বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল না। প্রায় ২৮০ কোটি বছর আগে স্ট্রোমোটোলাইটসের ফটোসিনথেসিসের ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের সৃষ্টি। অক্সিজেনের পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় ১২০ কোটি বছর আগে একাধিক নিউক্লিয়াস যুক্ত বহুকোষী জীবেদের জন্ম। বিবর্তনের পথে এক বৈপ্লবিক অগ্রগতির ফলে প্ল্যাটফর্মস, জেলিফিশ, স্টারফিশ এবং রকিলয়েডসের মতো নরম দেহের জীবে ভরে ওঠে। প্রাথমিকভাবে উদ্ভিদের জন্ম এবং বেড়ে ওঠা ছিল জলের ধার ঘেঁষে। খুব দ্রুত অনেক প্রজাতির মাছ জন্ম নেয়। এইখানে যে বিশাল মাছটি দেখা যাচ্ছে তার নাম ডামফ্লিওসমাস। মোবাইলটা ভালো করে ধরে থাকবি, কিন্তু পড়ে গেলে কিন্তু পাবি না, আর কেউ কারো হাত ধর টানটানি করবি না। মোটামুটি ৩৫ কোটি বছর আগে মাটিতে উদ্ভিদের জন্ম শুরু। তারা ক্রমশ ছড়িয়ে গিয়ে জঙ্গল তৈরি করে। রুই, মাকড়সা, আদিম ডানাহীন পতঙ্গ ও এক্সিনোস্টেগার মতো প্রাথমিক উভচর প্রাণীরা এই সময় আবির্ভূত হয়। সরীসৃপের মতো অথচ স্তন্যপায়ী ডাইমেট্রোডনেরা পিঠে নৌকোর পালের মতো একটা অঙ্গের সাহায্যে তাপ নিয়ন্ত্রণ করতে পারত। সাইনোনাথাসের মতো প্রাণীরা, যারা সরীসৃপের মতো স্তন্যপায়ী, আবার কুকুরেরও বৈশিষ্ট্য আছে, এই সময় থেকে প্রভাবশালী হয়ে ওঠে। দানবীয় ড্রাগন ফ্লাই আর আরশোলা, বিটল, বিছের মতো পোকারাই তখন পৃথিবী শাসন করত। পৃথিবীতে যত কয়লা পাওয়া গেছে তার অধিকাংশই তৈরি হচ্ছে কার্বনিফেরাস যুগের গাছের মরদেহ থেকে, যা মাটির গভীরে চাপা পড়ে গেছে। তখন পৃথিবীর ৩ ভাগের ১ ভাগ জুড়ে ছিল প্যানজিয়া নামক একটি মাত্র মহাদেশ। আবহাওয়াও ছিল উষ্ণ। স্থলভাগে আধিপত্য করত সেই সব প্রাগৈতিহাসিক সরীসৃপেরা, যারা শুকনো আবহাওয়ায় মানিয়ে নিতে পেরেছে। কুমিরদের আবির্ভাব হয় ৮ থেকে ২২ কোটি বছর আগে। প্রথম স্তন্যপায়ী ছিল ইঁদুরের মতো আকারের মেগালোস্ট্রোডন।
সরীসৃপেরা ক্রমশ হারিয়ে যায় এবং আবির্ভাব হয় ডাইনোসরদের। সেটা প্রায় 20 কোটি বছর আগে। তারা নানান আকার ও আকৃতিতে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং নানা রকম আবহাওয়ার সাথে মানিয়ে নেয়। কোনোটা ওজনে কাঠবিড়ালির মতো হালকা, কোনোটা বা 15টি পূর্ণবয়স্ক হাতির চেয়ে ভারী। কেউ চারবে, আবার কেউ সিএল অফিসের মতো, আর কেউ বা ছিল দুপে। ব্র্যাকিওসরাসের দৈর্ঘ্য প্রায় 23 মিটার পর্যন্ত হতো, যা একটা টেনিস কোর্টের দৈর্ঘ্যের সমান, আর ওজনে হতো ৭৫,০০০ কেজি। সরীসৃপেরা সমুদ্র ও আকাশে ছড়িয়ে পড়ে। প্রাচীনতম উড়ন্ত সরীসৃপ ইউডিমরফোডনের বিচরণ ক্ষেত্র ছিল আকাশ। প্রথম পাখি আর্কিওটেরিক্সের আবির্ভাব এই সময়। পরবর্তী 10 কোটি বছর ধরে জুরাসিক যুগের শেষ আর ক্রিটেসিয়াসের প্রথম পর্যায় জুড়ে ডাইনোসরদের স্বর্ণযুগ। স্পাইনোসরাসের পিঠে নৌকোর পালের মতো একটা অংশ থাকত, যা দিয়ে তারা তাপ নিয়ন্ত্রণ করত। ভেলোসিরাপ্টর, গ্যালিপাইনাস ও ওভিরাপ্টরের মতো ছোট ছোট ডাইনোসররা অলিম্পিকের দৌড়বিদের মতো স্পিডে ছুটতে পারত। প্যারাসোরোলোফাস ও কোরিটোসরাসের মাথায় ঝুঁটির মতো থাকত। প্রায় 5 মিটার লম্বা ডানাওয়ালা প্রকাণ্ড টেরেনোডনরা উড়তে আর ভেসে বেড়াতে পারত। অধিকাংশ ডাইনোসরই ছিল কিন্তু তৃণভোজী। পরিবেশ আর্দ্র হওয়ার সাথে সাথে গাছপালা ছড়িয়ে পড়ল গোটা স্থলভাগ জুড়ে। প্যানজিয়া মহাদেশের ভাঙন ধরায় ভারত ক্রমশ এশিয়ার দিকে সরে আসতে থাকে। মহাদেশীয় পাতাগুলির এই সঞ্চারণের ফলে শুরু হয় অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প, যার ফলে স্থলভূমিতে নানা রকম ভৌগোলিক আকার ও আকৃতির জন্ম হয়। লরেশিয়া ও গন্ডোয়ানা নামক মূল দুটি ভূখণ্ড মহাদেশে পরিণত হয়। সমুদ্রগর্ভের কঠিন আস্তরণ থেকে রকি ও অন্যান্য পর্বতমালা গড়ে ওঠে। বিষুব রেখার আশেপাশে আবহাওয়া উষ্ণ থাকলেও নদী শুকিয়ে যাওয়ার ফলে বনাঞ্চল কমে যায়। বিভিন্ন মহাদেশগুলিতে জীবজন্তুদের বিকাশ স্বতন্ত্রভাবে হতে থাকে। ফুলের গাছ প্রথম স্থলভূমিতে আবির্ভূত হয় এবং কীটপতঙ্গের সাথে পরাগমিলনের সম্পর্ক গড়ে ওঠে। তারা খুব দ্রুতই স্থলভাগ জুড়ে ছড়িয়ে পড়ে। এই সময়ই প্রথম ভূমিতে সাপেদের উপস্থিতি শুরু। স্থলভূমি দাপিয়ে বেড়াত টাইরানোসরাস রেক্স, যারা ছিল
ডাইনোসরদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। এরা প্রায় 12 মিটার দীর্ঘ ও দোতলা বাড়ির সমান উঁচু। এদের আক্রমণ থেকে বাঁচার জন্য তৃণভোজী অ্যাঙ্কিলোসোরাসরা তাদের লেজের ডগায় মুগুরের মতো একটা অংশ ব্যবহার করত। প্রায় 6.5 কোটি বছর আগে সমস্ত ডাইনোসররাই বিলুপ্ত হয়ে যায়। কিন্তু কেন? একটি মতে এক বিশাল গ্রহাণুর সাথে পৃথিবীর সংঘর্ষে ধুলোর এক বিশাল মেঘ জন্মায়, যা কয়েক হাজার বছরের জন্য সূর্যের আলো আটকে দিতে পারে। বিশালাকার ডাইনোসররা পর্যাপ্ত খাবার না পেয়ে ফলভূমিতে স্তন্যপায়ীদের আধিপত্য শুরু ডাইনোসরদের বিরুদ্ধে পর্যাপ্ত খাদ্যের যোগান থাকায় ছোট স্তন্যপায়ীরা ক্রমশ বড় হয়ে উঠতে থাকে। বৃহৎ আকার তৃণভোজী ও মাংসাশী স্তন্যপায়ীদের আবির্ভাব হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘন জঙ্গলে ছেয়ে যায়। হাতির পূর্বসূরি ডায়নোথেরিয়াম ও ঘোড়ার পূর্বসূরি ইওহিপাসের দেখা পাওয়া যায় এই সময় থেকে। লেমুর ও টার্সিয়াসের মতো প্রাইমেটরাও এই সময় থেকেই আবির্ভূত হয়, যেরকম হয় আজকের দিনের হাঁপা হাড়ওয়ালা পাখিরা। ডায়াট্রাইমার মতো বিশাল পাখি যারা উড়তে পারত না থাকতো সেই সব জায়গায় যেখানে বৃহৎ মাংসাশী প্রাণীরা থাকত। আর হনুমানদের জন্ম প্রায় 1 কোটি বছর আগে। এই সময় থেকেই আদিম মানুষের আবির্ভাব। একদিকে পরিবেশ শীতল হতে থাকে, অন্যদিকে বরফের চাদরে পৃথিবীর দীর্ঘ ইতিহাসে এরকম বহুবারই হয়েছে যখন উত্তর গোলার্ধের অধিকাংশই বরফে ঢাকা পড়েছে। এগুলোকে আইস এজ বলে। আমরা এখন যে আইস এজে বাস করছি তা শুরু হয়েছিল 20 লক্ষ বছর আগে। ক্রমশ গন্ডার, উলি ম্যামথ ও মাস্ক অক্স তাদের শরীরের দশমের সাহায্যে ঠান্ডার সাথে মানিয়ে নেয়। কঠিন গম্বুজের আকারের খোলসওয়ালা গ্লাইকোটোডনের মতো বৃহৎ আর্মাডিলোরাও ছিল সেই সময়। স্যাগার টুথেড টাইগার ও বিশাল সিংওয়ালা হরিণেরা জঙ্গল দাপিয়ে বেড়াত। সম্ভবত তাদের ওই তলোয়ারের মতো ক্যানাইনের জন্যই মাংস ছিঁড়ে খেতে অসুবিধা হতো এই বাঘেদের। আর হয়তো এই কারণেই তারা একসময় বিলুপ্ত হয়ে যায়। ওদিকে দৈত্যাকার হরিণেরা হিংস্র পশুদের থেকে দ্রুত পালাতে পারত না, ফলে তারাও নিশ্চিহ্ন হয়ে যায়। এই সময় থেকে ক্রমশ আধুনিক মানুষের জন্ম ও বিকাশ শুরু হয়, আর ম্যামথদের মতো বিশাল স্তন্যপায়ী প্রাণীরা বিলুপ্ত হয়ে যেতে থাকে। আশা করি এই সফর আপনারা উপভোগ করেছেন, যেখানে বিবর্তনের মধ্যে দিয়ে প্রাণের অগণিত বৈচিত্র্য দেখা দিয়েছে। তৃতীয় তলে হিউম্যান ইভলিউশন পারিবারিক প্রত্যক্ষ করুন মানুষের বিবর্তনের যাত্রা। আর দ্বিতীয় তলে দেখুন বিজ্ঞান আর প্রযুক্তিতে ভারতের ঐতিহ্য তথা আধুনিক প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে তার অবদান।
এই অভিজ্ঞতাকে চিরস্মরণীয় করতে আপনারা আলাদা